নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজও ঠিক তাই। যে বিষয়টি নিয়ে, যে ভাবনাটি নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এক মা এবং এক বাবা তাদের সন্তানকে হারিয়েছেন, কারণ একটা সময় গিয়ে পরিবারের লোকজন তারা মনে করেছেন যে হাসপাতাল নয়, চিকিৎসক নয়, ডাক্তার মানে সেই অর্থে কোনো নার্সিং হোম বা চেম্বারে যাওয়া নয়, একেবারে সরাসরি ওঝার কাছে গেলেই হয়তোবা সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু শেষমেশ হয়নি। অন্যদিকে আজকেই আরো একটি ঘটনায় আমরা দেখলাম ডিজিটাল প্রতারণা অব্যাহত রয়েছে আমাদের রাজ্যে। অর্থাৎ একদিকে কুসংস্কার, একদিকে এই যে মানুষকে বোকা বানানোর একটি চক্র, যেখানে কখনো 68 লাখ, কখনো 63,000, কখনো 2 লাখ, কখনো 60,000 ইত্যাদি করে টাকা মানুষের নিজস্ব অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে। দিনের পর দিন খবর, বিজ্ঞাপন, সতর্কবাণী, পুলিশ, প্রশাসন, পত্রপত্রিকা নানাভাবে এই বিষয়গুলো নিয়ে চর্চা থাকলেও আমরা কোথাও যেন এখনো অসচেতন। এই দুটো বিষয় আমাদের সমাজের ভঙ্গুর দিককে আরেকবার প্রকাশ্যে তুলে আনে। আপনারা যারা এই আয়োজন দেখছেন, দেখবেন, আপনারা নিজেদের আত্মীয় স্বজন, পরিবারের মধ্যে দুটো ঘটনাই ছড়িয়ে দিন। একদিকে ডিজিটাল ব্ল্যাকমেইলিং, অন্যদিকে কুসংস্কার কিভাবে আমাদের তছনছ করে দিতে পারে, একটি পরিবারকে রীতিমতো শেষ করে দিতে পারে। দেখুন দুটো ঘটনা। কি কারণে থানায় আছেন আজকে? ওই তো আজকে দুপুরবেলা আমার একটা আননোন কল আসে, ওটা রিসিভ করার পরে আমাকে বিভিন্ন ওরা থ্রেট করছে। আমার আধার কার্ড দিয়ে আরেকটা নাম্বার দিয়ে আরেকটা ফোন সিম ইস্যু হয়েছে, ওটা দিয়ে বিভিন্ন ইলিগেল অ্যাক্টিভিটিস হচ্ছে এবং আইএসএ ইউজ করা হচ্ছে। ওরা তারপরে বললো আমি যদি ওদেরকে টাকা না দিই তাহলে আমার ফ্যামিলির লোককে মারবে, আমাকে ক্ষতিকর প্রাণী না ওরা মেরে ফেলবে, এসব বলে ভয়ভীতির দিকেই আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে। কত হাজার টাকা নিল? 68,000। প্রথম নিল 50,000, তারপরে 18,000 টাকা নিল। প্রথম ফোন করে মানে কিভাবে ভয় দেখিয়েছে আপনাকে? ভয় দেখিয়ে প্রথম বললো যে আমার এই নাম্বারটা এখন ব্লক করে দেওয়া হবে, আমার যে ফোন নাম্বারটা। আমি বললাম কেন? তখন বললো আমার আরেকটা সিম আছে যেটা থেকে মুম্বাইয়ে আন্ধেরি পুলিশ স্টেশনে আমার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে, যে আমি ওই ফোন থেকে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ করা হচ্ছে, এটা বলে শুরু করে দিল। তারপরে ইডি, তারপরে সিবিআই, এসব বিভিন্ন ওর পেপারস দিলে 1 by 1 আমার বিরুদ্ধে বিভিন্ন পেপারস দেখালো, আমাকে সাবমিট করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। ওরা পুলিশ অফিসার একজন ছিল, এমন দেখিয়েছে, এমন করে করে লাস্টে ও বললো যে আমাকে টাকা দিতে হবে, নয়তো ওরা আমার অনেক ক্ষতি করে দেবে। আমি বলছি। আপনার নাম? মানে সুব্রত রায়। কি করেন আপনি? আমি তো গভর্নমেন্ট জব করি, সরকারি চাকরিজীবী। সরকারি চাকরি করি। এখন কি পুলিশের কাছে আপনার অভিযোগ? আমি একটা করেছিলাম সাইবার ক্রাইমে, কমপ্লেন করেছি। আবার টেলিফোন ওরা আমাকে নাম্বার দিয়েছে, বলছে এখান থেকে এই নাম্বারটা দিয়ে ওরা কমপ্লেন লস করেছে, ওটা থেকে এখানে আমাকে আবার একটা কমপ্লেন করতে হবে। কি বলবেন আপনি এত টাকার প্রতারণার শিকার, কি বলবেন সাধারণ মানুষ? আমি সাধারণ মানুষকে বলবো কোনো আননোন নাম্বারই রিসিভ করা উচিত না। যদি এমন কিছু বলে সঙ্গে সঙ্গে পিএসসি এসে যোগাযোগ করা। আমি ওদেরকে বলেছিলাম, ওরা আমাকে আসতে দেয়নি। পরশুদিন সকালবেলা আমার ভাইপুতিটা মানে যে মারা গেছে, আমার পিয়ুষ মালাকার, তার নাম, বয়স 4 বছর। আমরা কুমারঘাট আশ্রমপল্লী নতুন বাড়ি বানাইছি। আমরা তো সব নতুন পাড়া এমন জানিও না, মানুষও অতটুকু চিনি না, যতটুকু মানে সামনে যারা এরা রয়েছিল, নাহলে তো আমরা কেউ চিনি না। পরশুদিন সকালবেলা আমার ভাইপুটা ঘুমাইছে, সকালে আমরা থইয়া গেছি ঘুমোবেলা, হঠাৎ করে আমরা ঘরে কেউ আসলাম না, তার মা আসলো, ঘুমাইছে, ঘুমানোর পরে হঠাৎ করে দেখা অজ্ঞান হয়ে গেছে গিয়া, ওইয়া শরীরের দাঁত লাগাইয়া ফিটুট হইয়া বেতলা অবস্থা। আমরা বাড়িতে শুনলাম, লগে লগে ফোন করছে, আইসে, আমরা লগে লগে গেছি কুমারঘাট হসপিটালতে গিয়া, এখান থেকে আধা ঘন্টার মতো রাস্তায় রেখে ম্যাডামে কইছে এখানে তোমরা রেখো না, যাও গিয়ে বাইরে বালা যেখানে হয় এখানে। আমরা লগে লগে কইছে কৈলাসে যাওয়া লাগে, আমরা কৈলাসের লগে লগে গেছি। এখান থেকে গিয়া কৈলাসেরও ডাক্তারও দেখছে, দেখে হয়েছে তাহলে এখানেও রাখা যেত না, রাখতে পারতাম না, আগরতলা লইয়া যেতাম, আগরতলা লইয়া যাওয়ার অর্ধেক রাস্তা যেতাম পারছি না। এখান থেকে একটা মন্দিরে মনে ঠাকুর পাইছে এক বেটি,
এখান দিয়ে ফোন করছে তোমরা তারা লইয়া যেতে পারতে না, আধা ঘন্টা সময় গেলে গিয়াও তারার বাঁচাইতে পারতে না, আর বাঁচাইতে পারতে তোমরা তাড়াতাড়ি লইয়া। এমন ভাবে ফোকাস করছে আমরা আইতে বাধ্য পুরা নাই না, কইছে গাড়ির চাকা যদি একটু আগে আমার ভাইপো তার পাইতাম না, তারপরে সে আমরা লইয়া আইছি, লইয়া যে অর্ধেক রাস্তা গিয়ে ফোনটা যাওয়ার পরে আমরা পাগলের মতো আমরা এক পা আগাই দিয়ে দেন না বেটে, আইলে এখানে বলাইবো আধা ঘন্টা সময় গেলে আর পাইতাম না তারে। কে কইছে কথা? পারিনি না কিতা পারি। কোন জায়গাতে এটা? এটা কুমারঘাট আশ্রম বলি দি, কোন জায়গাতে আছে? কৃষ্ণকালী আশ্রমের বাড়ি। ওনার নামটা কি? নামটা সঠিক আমি কইতাম পারতাম না। ওনার মেয়ে কইতাছে ফুসফুরায় পাইছে, মাজি দুজন ছেলেরে ফুসফুরায় ধরছে, তাড়াতাড়ি নিয়েও নাইলে 1 সেকেন্ডও বাঁচাইতে পারত না। এই সেই আনছি, আনার পরেও জ্ঞান ফিরাইতে পারছে না। তারপর 2 ঘন্টা 3 ঘন্টা পরে অল্প জ্ঞান ফিরাইছে। যখন গেছে তারা আবার অজ্ঞান হয়ে গেছে, আবার লইয়া গেছে ওদের বাড়ি। ওদের বাড়ির দুজনেরই কি মানে ঠাকুরের ধরা রয়েছে? আমি বিশ্বাস করি না এখন তারা মা, আমি দুজন ঠাকুরের। ওনাদের বাড়ির ঠিকানাটা আমাদের কুমারঘাট আশ্রমপল্লী এলাকায়। এই আশেপাশে আছে। আমি ওর অন্ধকারে রাতে বেলা আমি নতুন হয়েছি, তারা আগে কইলাম না আগে এই পাড়াত নতুন হয়েছি, রাস্তাঘাট আমরা চিনি না, নতুন কোন দিক থেকে কোন দিকে আমরা গেছি আমরা নিজেও কইতে পারলাম না। এমন অবস্থা, কার মা বাবা চাইবো নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করতো? কেউ চাইবো নি। সোমবারে অসুস্থ হয়েছে হে, হওয়ার পরে অসুস্থ হইল প্রথমে আপনারা কুমারঘাট হাসপাতালে নিয়েছেন, কুমারঘাট হাসপাতাল, সেখান থেকে কৈলাসহর থেকে আগরতলা লইয়া যাওয়ার লেগে জীবিত যাওয়ার লেগে আমরা রওনা দিছি। অর্ধেক রাস্তা যাইতাম পারছি, আর আধা ঘন্টা 1 ঘন্টা জায়গার রাস্তা রয়েছে। এমন ভাবে আধা ঘন্টা সময় গেলে তোমরা আর তারা বাঁচাইতে পারতে না। গাড়ি আগাইও না, গাড়ি আগাইলে মারা যাইবো। আমার কাছে লইয়া না আইলে বাঁচাইতে পারতে না। সকালবেলা যখন রাত্রে লইয়া আসলাম, শ্বাস টাস পালার আমি একটু পর দেখি শ্বাস পালাইনি, শ্বাস পালা সে কি কোনো হার্টের সমস্যা আসতো না? কোনো সমস্যা না, ভাই পুরো সুস্থ। সকালবেলা মোবাইল টোবাইল দেখতে করো, যেদিন ঘটনা এদিনও মোবাইল টোবাইল সকালে উঠছে। আপনাদের কি মনে হইতেছে সে যে হঠাৎ করে? তাইনের কারণে এটা হয়েছে। আমার কাছে আমার একটা অনুরোধ, আমরা যে দল হারাইছি আর যাতে এইরকম ধোঁকাবাজি খাইয়া যাতে আর কোনো দিন যাতে এরকম কোনো ঘটনা কেউ করতে পারে না, কেউ যাতে এটা বিশ্বাস না করে এইরকম ভাবে যায় না। আপনাদের এই নমস্কার, আমার নাম রূপক মালাকার এবং আমরা আশ্রমপল্লীতে থাকি 4 নম্বর পল্লীতে। আমার ছেলেটা সোমবার লাগাত সকালে 10টা বা 11টা লাগাত অসুস্থ হয়ে যায় হঠাৎ করে। তো আমরা বাড়িতে ছিলাম না, আমার বউ বাড়িতে ছিল। তারপর ও আমাদেরকে কামলাগুলো দিয়ে ফোন করেছে, ফোন করে করছে আওয়ার লাগিয়ে আয়া দেখি আমার ছেলেটা অজ্ঞান। তারপর হসপিটালে নিয়ে যায়, কুমারঘাটে হসপিটালে নিয়ে গিয়ে ওখানে চিকিৎসা করার পরে বললো যে এখানে চিকিৎসা হইতো না, এই তো অজ্ঞান, ওখানে কৈলাসহরে নিয়ে যাও। তারপর কৈলাসহর নিয়ে গেছে, অক্সিজেন লাগাইছে, অনেক কিছু করছে, এখানে হইতো না, আগরতলা নিয়ে যাও জীবিতে। তারপর আগরতলা নিয়ে যাইতেছে, আগরতলা যাইতে আগরতলা যাওয়ার 1 ঘন্টার রাস্তা আর পৌঁছে যাইমু। তারপর এখান থেকে কল আইছে আশ্রমপল্লী কৃষ্ণকালী আশ্রম মন্দিরের সঙ্গেই বাড়ি, এই মানে খালির ধরা আছে। তাই না কইতেছে এক্ষুনি লইয়াও তোমার ছেলেরা ফুসফুরায় ধরছে, হ্যাঁ ফুসফুরায় ধরছে, আপনার ছেলেরা বাঁচাইতে পারতেন না, এক্ষুনি নিয়াও, হ্যাঁ লগালগ খাইলে বাঁচাইতে পারবে। তারপরে আমরা আমার ছেলে প্রাণ ঘুরাইয়া দিব, তারপর আমরা হসপিটালে নামলাম, ছেলে করে বাঁচাইতে পারতাম না, তারা তো আমার প্রাণ সকালে মারিনি যায় মানে। উনি ওই তথ্যটা কোথা থেকে পেয়েছিলেন? মানে আমি এখানে ছিলাম, আমার বোন তারা সবাই ওর আগরতলা নিয়ে গেছিল। আপনার ছেলে যে অসুস্থ হয়েছে কবে হয়েছে? সোমবারে সকালে। আপনার ছেলে কি আগে থেকে কোনো অসুস্থ আসলো? আচ্ছা, কত বয়স তার এবং তার নাম? 4 বছর। নামটা তার? নাম পিয়ুষ মালাকার। আমরা গেছিলাম ওদের বাড়িতে আর কি, গিয়ে ঠাকুরের মন্দিরে প্রণাম করে ওনাকে বলছি আমার ছেলেকে তো আগরতলা নিয়ে যাচ্ছে, একটু দয়া করো যাতে আমার ছেলেটা রক্ষা হয়ে যায়। এখান থেকে তো দয়া করা যাবে না, ইয়ে করা যাবে না, কেলু ভাষায় কথা বলে, দয়া করা যাবে না, এই যাবে না, আপনারা যত তাড়াতাড়ি বাড়ান নিয়ে আসো, ওকে ফুসফুরায় ধরেছে, ফুসফুরায়।
নাহলে বাঁচাতে পারবেন না। এই সেই করে না পারতে আমরা ফোন করে বললাম হাই নিয়ে আয় তোরা, তারপর নিয়ে আসলো। তারপরও জ্ঞান ফিরেনি, কিছু ফিরেনি। তারপর ঘন্টা 2 ঘন্টা পর একটু 10-15 মিনিট পর্যন্ত একটু তাকাইলো, কথাই বলে না। তাকিয়ে একটু দুধ খালো। সোমবারের রাতের ঘটনা। হ্যাঁ, সোমবার রাতের ঘটনা। একটু দুধ খাইয়া এই যে কবিরাজের বাড়িতে কটার সময় নিয়ে আইছেন আপনারা? কবিরাজের বাড়িতে আমরা এসে পড়ছি ঠিক 10টার সময়। রাত্রে? না না, 10টার সময় এখানে আইছি। এখান থেকে আবার বাড়িতে এখানে কতক্ষণ সময়? আবার 12টার সময় গেছি এখানে। এখানে কতক্ষণ সময় ডাকছেন? তো এখানে তো সে মারা গেছে কবে? ওদের বাড়িতে সকালবেলা 5টার সময়, মঙ্গলবার ভোর 5টায়। এখন ওনার নামটা কি আপনার জানা আপনারা আছে? কি কইবেন প্রশাসনের কাছে? কি আর করবো? যে ছেলে আমি হারাইছি, এই ছেলে যাতে অন্যরা যাতে বিশ্বাস করে যায় না। ওনার কাছে কোনো মাটা নাই, মিথ্যাবাদ। দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর, এমনকি দশকের পর দশক, আমরা সবাই মিলেমিশে এমন একটি সভ্য সমাজে বাস করার স্বপ্ন দেখে আসছি যে সমাজটিতে কুসংস্কার থাকবে না, মানুষের মাতব্বরি থাকবে না, যে সমাজটি সত্যি অর্থেই আমার আপনার জন্য মঙ্গলদায়ক হবে। কিন্তু চারপাশে এত এত বিষাক্ত চক্র, যে চক্রগুলো আমাদেরকে সঠিকভাবে বেঁচে থাকতে পর্যন্ত দেয় না। গতকালই আমরা বলছিলাম, যদি দুর্বল হই, এই সমাজে যদি আমি একটু কম শিক্ষিত হই, আমার কাছে যদি অর্থ কম থাকে, ঠিক এই ঘটনাটাই আজকে যেটা ঘটে গেল, ব্যক্তিগতভাবে কারোর নেবার কোনো প্রয়োজন নেই, কিন্তু উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একজন তামাম মন্ত্রীর কিংবা আমাদের সাংবিধানিক পদে রয়েছেন এরকম গুরুগম্ভীর কারোর ছেলে বা মেয়ের সঙ্গে কোনো ওঝা কি করতে পারতেন? সাহস দেখাতেন না। এই যে এক একটি ঘটনায় আমরা নিজেদের মতো করে বেছে নিই কাকে কখন কিভাবে নির্যাতনে বা চক্রের ওই ট্র্যাপে ফেলবো, সেটা সত্যি অর্থেই এই সমাজ তার চাবিকাঠি নিয়ন্ত্রণ করে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার আপনাদের বলতে চাইছি, আমি আপনি মিলে যদি সজাগ না হই, আমরা যদি সজাগ না হই, আমাদের চারপাশকে যদি সজাগ না করি, একজন চাকরিজীবী মানুষ তিনি পর্যন্ত মুম্বাইয়ের সিবিআই এর কলের কাছে সারেন্ডার করছেন। কেন না? তা সত্যি অর্থেই ওইখান থেকে বলা হচ্ছে যে তাকে গ্রেফতার করা হবে। তো আপনি কেন গ্রেফতারের জন্য ভয় পাবেন? আপনি কেন আপনার ওটিপি নাম্বার কাউকে দিয়ে দেবেন? আপনি কেন একটি আননোন নাম্বার থেকে কি কি আপনাকে বলা হচ্ছে তার নির্দেশ আপনি মেনে চলবেন? কেন আপনি ফোন কেটে দেবেন না মুখের ওপর? কারণ আপনি কোথাও না কোথাও দুর্বল হয়ে ভাবছেন যদি হয়ে যায় এমনটা। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং পাশাপাশি এই আর্জিটুকু করছি যে আসুন আমরা সবাই মিলেমিশে একসঙ্গে, আপনি সচেতন হলেন সমাজ পাল্টাবে না, আমি একটু জানলাম সমাজ পাল্টাবে না, বা তিনি বা তারা একটু জানলেন তাতেও কিছু হবে না। আমরা প্রত্যেকে মিলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমরা যদি এই ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে কথা বলি, সকাল বিকেল আমাদের আত্মীয় স্বজনদের সজাগ রাখি, নানা রোগ নিয়ে আমরা যদি কথা বলি, আমরা যদি ভালো ব্যবহার নিয়ে কথা বলি, আমরা যদি এই সভ্য সমাজে কি করলে সত্যি অর্থেই মানুষ আমাকে ভালো বলতে পারেন তা মেনে চলি, তাহলে এই যাবতীয় ঘটনাগুলোতে হয়তো বা আমরা পা দেব না। দেখুন, কি কারণে থানায় এসেছেন আজকে? বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। কয়েকদিন আগে আমাকে ভিজিলেন্স থেকে ফোন করেছিল, বলে বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। তো আমি তো একজন মানে এক্স ব্যাংক কর্মী, আমি মন দিয়ে খুব শুনছি, আমি কিন্তু ফোনটা কাটিনি বা অফ করিনি, শুনছি আমাকে ভিজিলেন্স থেকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, বুঝলেন? তো আমি কি করলাম, সবটা শুনলাম। শোনার পরে আমি আমার বাক্যটা আমি বিতরণ করলাম, ওকে মহাবাধ্য করলাম। তো মহাবাধ্য করার পরেই সাথে সাথেই ফোনটা কেটে দিল। তো বুঝতে পারছেন? তো কিন্তু আমি কিন্তু সাহস সহকারে আমি এটা জানি যে আমি ফেন্সির ব্যবসা করি না, নেশার ব্যবসা করি না, আমি একজন রিটায়ার্ড ব্যাংক এমপ্লয়ি পেনশনার। তা আমার দুর্বল
দুর্বলতা নেই, কিন্তু আমি কিন্তু মন দিয়ে কিন্তু শুনছি, ভিজিলেন্স বলছি, আমি ভিজিলেন্স থেকে বলছি আপনার এই হয়েছে সেই হয়েছে, আপনাকে আমি এ করবো। সেই কারণে আমি বলতে চাইছি আপনার মাধ্যমে, আমি জনগণের স্বার্থে কথাটা বলছি যে আপনারা কেউ এরকম ভিজিলেন্স, ইডি, সিবিআই, ইডি যদি বলে আপনারা ফোন করবেন না, ইনকাম ট্যাক্স যদি বলে ফোন করবেন না, ব্যাংক যদি ব্যাংক থেকে বলে ফোন করবেন না। যদি দরকার হয় ইনকাম ট্যাক্স, ব্যাংক আপনার বাড়িতে চিঠি পাঠাবে কোনো প্রয়োজন হলে, কিন্তু আপনি ফোনে কোনো রকমই কোনো কিছু অ্যালাউ করবেন না এবং ওটিপি নাম্বারও দেবেন না। কিন্তু আর যেটা কুসংস্কারটা বলছেন, এটা বলছি আমি নিজে প্রত্যক্ষ দোষী, আমি দোষী হিসাবে বলছি, আমি সাহস করে ফোনটা কিন্তু শুনেছি ওরা কি বলতে চায়, কিন্তু আমাকে হিলাতে পারেনি কেন? আমি একজন এক্স ব্যাংক ভেরি নাইস, ভেরি নাইস। অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা, আপনি নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করলেন, অনেক ধন্যবাদ আপনাকে। এই যে দেখুন, একজন অবসরপ্রাপ্ত মানুষ, তিনিও কিন্তু তার মতো করে মগজকে কাজে লাগিয়েছেন। আমরা সবাই যারা মোবাইল ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, আমরা নানা কাজকর্ম করি, ব্যাংকে যাই এবং নিজের ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা যারা এই সমাজে বেঁচে থাকি, আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে এ যাবতীয় প্রতারণার ফাঁদ এখন সমাজ যত বড় হচ্ছে, প্রযুক্তি যত বাড়ছে, যন্ত্রাদির ব্যবহার যত বাড়ছে, এসব আসবে, থাকবে, কিন্তু বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আর আপনি আজকের তারিখে দাঁড়িয়েও যদি আপনার সন্তানকে নিয়ে কোনো ওঝার কাছে যান, হাসপাতালে না গিয়ে যদি মাঝপথে আপনি মনে করেন যে না আমার তো মাথা খারাপ হয়ে গেছিল, তাহলে কিন্তু লোকসান আপনারই হবে, আপনার পরিবারের হবে। দেখুন, কি কারণে থানায় এসেছেন আজকে? ওই যে আজকে দুপুরবেলা আমার কোনো একটা আননোন কল আসে, ওটা রিসিভ করার পরে আমাকে বিভিন্নভাবে ওরা থ্রেট করছে। আমার আধার কার্ড দিয়ে আরেকটা নাম্বার দিয়ে আরেকটা ফোন সিম ইস্যু হয়েছে, ওটা দিয়ে বিভিন্ন ইলিগেল অ্যাক্টিভিটিস হচ্ছে এবং আইএসএ ইউজ করা হচ্ছে। ওরা তারপরে বললো আমি যদি ওদেরকে টাকা না দিই তাহলে আমার ফ্যামিলির লোককে মারবে, আমাকে ক্ষতিকর প্রাণী না ওরা মেরে ফেলবে, এসব বলে ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে। কত হাজার টাকা নিল? 68,000, প্রথম নিল 50,000, তারপরে 18,000 টাকা নিল। প্রথম ফোন করে মানে কিভাবে ভয় দেখিয়েছে আপনাকে? ভয় দেখিয়ে প্রথম বললো যে আমার এই নাম্বারটা এখন লক করে দেওয়া হবে, আমার যে কোন নাম্বারটা। আমি বললাম কেন? তখন বললো আমার আরেকটা সিম আছে যেটা থেকে মুম্বাইয়ে আন্ধেরি পুলিশ স্টেশনে আমার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে যে আমি ওই ফোন থেকে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ করা হচ্ছে, এটা বলে শুরু করে দিল। তারপরে ইডি, তারপরে সিবিআই, এসব বিভিন্ন ওর পেপারস দিলে 1 by 1 আমার বিরুদ্ধে বিভিন্ন পেপারস দেখালো, আমাকে সাবমিট করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। ওরা পুলিশ অফিসার একজন ছিল এবং দেখিয়েছে, এমন করে করে লাস্টে ও বললো যে আমাকে টাকা দিতে হবে, নয়তো ওরা আমার অনেক ক্ষতি করে দেবে। আমি বলছি আপনার নাম? মানে সুব্রত রায়। কি করেন আপনি? আমি তো গভর্নমেন্ট জব করি, সরকারি চাকরিজীবী। সরকারি চাকরি করি। এখন কি পুলিশের কাছে আপনার অভিযোগ? আমি একটা করেছিলাম সাইবার ক্রাইমে, কমপ্লেন করেছি। আবার টেলিফোন, ওরা আমাকে একটা নাম্বার দিয়েছে, বলছে এখান থেকে এই নাম্বারটা দিয়ে ওরা কমপ্লেন লস করেছে, ওটা থেকে এখানে আমাকে আবার একটা কমপ্লেন করতে হবে। কি বলবেন আপনি এত টাকার প্রতারণার শিকার, কি বলবেন সাধারণ মানুষ? আমি সাধারণ মানুষকে বলবো কোনো আননোন নাম্বারই রিসিভ করা উচিত না। যদি এমন কিছু বলে সঙ্গে সঙ্গে পিএসসি এসে যোগাযোগ করা। আমি ওদেরকে বলেছিলাম, ওরা আমাকে আসতে দেয়নি। পরশুদিন সকালবেলা আমার ভাইপোতিটা মানে যে মারা গেছে, আমার পিয়ুষ মালাকার, তার নাম, বয়স 4 বছর। আমরা কুমারঘাট আশ্রমপল্লী নতুন বাড়ি বানাইছি। আমরা এত সব নতুন পাড়া এমন জানিও না, মানুষও অত রূপ চিনি না, যতটুকু মানে সামনে যারা এরা রয়েছিল, নাহলে তো আমরা তো চিনি না। পরশুদিন সকালবেলা আমার ভাইপোটা ঘুমাইছে, সকালে আমরা খেয়ে গেছি ঘুমোবেলা, হঠাৎ করে আমরা ঘরে কেউ আসলাম না, তার মা আসলো, ঘুমাইছে, ঘুমানোর পরে হঠাৎ করে দেখা যায় অজ্ঞান হয়ে গেছে গিয়া, ওইয়া শরীর দাঁত লাগাইয়া পিঠু বেতালা অবস্থা। আমরা বাড়িতে শুনলাম, লগে লগে ফোন করছে, আইসে, আমরা লগে লগে গেছি কুমারঘাট হসপিটালতে গিয়া, এখান থেকে আধা ঘন্টার মতো রাস্তায় একটা ম্যাডামে কইছে এখানে তোমরা রেখো না, যাও গিয়া বাইরে বালা যেখানে হয় এখানে। আমরা লগে লগে কইছে কৈলাসে যাওয়া লাগে, আমরা কৈলাসের লগে লগে গেছি। এখান থেকে গিয়া
কৈলাসের ডাক্তারও দেখছে, দেখে হয়েছে তাহলে এখানেও রাখা যেত না, ওটাও রাখতে পারতাম না। আগরতলা লইয়া যেতাম, আগরতলা লইয়া যাওয়ার অর্ধেক রাস্তা যেতাম পারছি না। এখান থেকে একটা মন্দিরে মনে ঠাকুর পাইছে এক বেটি, এখান থেকে ফোন করছে তোমরা তারা লইয়াও, তোমরা তারা লইয়া যেতে পারতে না, আধা ঘন্টা সময় গেলে গিয়াও তারার বাঁচাইতে পারতে না, আর বাঁচাইতে পারতে তোমরা তারা ছেড়ে লইয়াও। এমন ভাবে ফোকাস করছে আমরা আইতে বাধ্য পুরা নাই না, কইছে গাড়ির চাকা যদি একটু আগায় আমার ভাইপো তার পাইতাম না, তার ভরসা আমরা লইয়া আইছি। লইয়া যে অর্ধেক রাস্তা গিয়ে ফোনটা যাওয়ার পরে আমরা পাগলের মতো, আপনার এক পা আগাই দিয়ে দেন না বেটে, আইলে এখানে বলাইব, আইলে এখানে বলাইব। আধা ঘন্টা সময় গেলে, আধা ঘন্টা সময় গেলে আর পাইতাম না তারে। কে কইছে কথা? পারিনি না কিতা পারি। কোন জায়গাতে এটা? এটা কুমারঘাট আশ্রম বলি দি, কোন জায়গাতে আছে? কৃষ্ণকালী আশ্রমে বাড়ি। ওনার নামটা কি? নামটা সঠিক আমি কইতাম পারতাম না। ওনার মেয়ে কইতাছে ফুসফুরায় পাইছে, মাজি দুজন ছেলেরে ফুসফুরায় ধরছে, তাড়াতাড়ি নিয়েও নাইলে 1 সেকেন্ডও বাঁচাইতে পারতে না। এই সেই আনছি, আনার পরেও জ্ঞান ফিরাইতে পারছে না। তারপর 2 ঘন্টা 3 ঘন্টা পরে অল্প জ্ঞান ফিরাইছে। সকালবেলা আমার যখন গেছে তারা আবার অজ্ঞান হয়ে গেছে, আবার লইয়া গেছে ওদের বাড়ি। ওদের বাড়ির দুজনেরই কি মানে ঠাকুরের ধরা রয়েছে? আমি বিশ্বাস করি না এখন তারা মা, না, আমি এই দুজন ঠাকুরের। ওনাদের বাড়ির ঠিকানাটা আমাদের কুমারঘাট আশ্রমপল্লী এলাকায়। এলাকার ওই আশেপাশে আছে। আমি ওর অন্ধকারে রাতে বেলা আমি নতুন হয়েছি, তারা আগে কইলাম না আগে এই পাড়াত নতুন হয়েছি, রাস্তাঘাট আমরা চিনি না, নতুন কোন দিক থেকে কোন দিকে আমরা গেছি আমরা নিজেও কইতাম পারলাম না। এমন অবস্থা, কার মা বাবা চাইবো নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করতো? কেউ চাইবো নি। সোমবারে অসুস্থ হয়েছে হে, হওয়ার পরে অসুস্থ হইলো প্রথমে আপনারা কুমারঘাট হাসপাতালে নিয়েছেন, কুমারঘাট হাসপাতাল, সেখান থেকে কৈলাসহর থেকে আগরতলা লইয়া যাওয়ার লেগে জীবিত যাওয়ার লেগে আমরা রওনা দিছি। অর্ধেক রাস্তা যাইতাম পারছি, আর আধা ঘন্টা 1 ঘন্টা জায়গার রাস্তা রয়েছে। এমন ভাবে আধা ঘন্টা সময় গেলে তোমরা আর তারে বাঁচাইতে পারতে না। গাড়ি আগাইও না, গাড়ি আগাইলে মারা যাইব, মারা যাইব, মারা যাইব। আমার কাছে লইয়া, আমার কাছে লইয়া না আইলে বাঁচাইতে পারতে না, না আইলে বাঁচাইতে পারতে না। সকালবেলা যখন রাত্রে লইয়া আসলাম, শ্বাস টাস পালার, আমি একটু পর দেখি শ্বাস পালাইনি, শ্বাস পালা সে কি কোনো হার্টের সমস্যা আসতো না? কোনো সমস্যা না, আমার ভাই পুরো সুস্থ। সকালবেলা মোবাইল টোবাইল দেখতে করো, যেদিন ঘটনা এদিনও মোবাইল টোবাইল উঠছে। আপনাদের কি মনে হইতেছে সে যে হঠাৎ করে? তাইনের কারণে এটা হয়েছে। আমার কাছে আমার একটা অনুরোধ, আমরা যে দল আনাইছি আর যাতে এইরকম দোকাবাজি খাইয়া যাতে আর কোনো দিন যাতে এরকম কোনো ঘটনা কেউ করতে পারে না, কেউ যাতে এটা বিশ্বাস না করে এইরকম ভাবে যায় না। আপনাদের আমার নাম রূপক মালাকার এবং আমরা আশ্রম পল্লীতে থাকি, 4 নম্বর পল্লীতে। আমার ছেলেটা সোমবার লাগাত সকালে 10টা বা 11টা লাগাত অসুস্থ হয়ে যায় হঠাৎ করে। তো আমরা বাড়িতে ছিলাম না, আমার বউ বাড়িতে ছিল। তারপর ও আমাদেরকে কামলাগুলো দিয়ে ফোন করেছে, ফোন করে করছে আওয়ার লাগে। আয়া দেখি আমার ছেলেটা অজ্ঞান। তারপর হসপিটালে নিয়ে যায়, কুমারঘাটে হসপিটালে নিয়ে গিয়ে ওখানে চিকিৎসা করার পরে বললো যে এখানে চিকিৎসা হইতো না, এই তো অজ্ঞান, ওখানে কৈলাসরে নিয়ে যাও। তারপর কৈলাসরে নিয়ে গেছে, অক্সিজেন লাগাইছে, অনেক কিছু করছে, এখানে হইতো না, আগরতলা নিয়ে যাও জীবিতে। তারপর আগরতলা নিয়ে যাইতেছে, আগরতলা যাইতে আগরতলা যাওয়ার 1 ঘন্টার রাস্তা আর পৌঁছে যাইব। তারপর এখান থেকে কল আইছে আশ্রমপল্লী কৃষ্ণকালী আশ্রম মন্দিরের সঙ্গেই বাড়ি, এই মানে খালির দরা আছে। তাই না কইতেছে এক্ষুনি লইয়াও তোমার ছেলেরা ফুসফুরায় ধরছে, হ্যাঁ ফুসফুরায় ধরছে, আপনার ছেলেরা বাঁচাইতে পারতেন না, এক্ষুনি নিয়াও, হ্যাঁ লগালগ খাইলে বাঁচাইতে পারবাই। তারপরে আমরা আমার ছেলে প্রাণ ঘুরাইয়া দিব, তারপর আমরা হসপিটালে নামলাম, ছেলে করে বাঁচাইতে পারতাম না, তারা তো আমার প্রাণ সকালে মারিনি যায় মানে। উনি ওই তথ্যটা কোথা থেকে পেয়েছিলেন? মানে আমি এখানে ছিলাম, আমার বোন তারা সবাই ওর আগরতলা নিয়ে গেছিল। আপনার ছেলে যে অসুস্থ হয়েছে কবে হয়েছে? সোমবারে সকালে। আপনার ছেলে কি আগে থেকে কোনো অসুস্থ আসলো? আচ্ছা, কত বয়স তার এবং তার নাম? 4 বছর। নামটা তার? নাম পিয়ুষ মালাকার। আমরা গেছিলাম ওদের বাড়িতে আর কি, গিয়ে ঠাকুরের মন্দিরে প্রণাম করে
ওনাকে বলছি আমার ছেলেকে তো আগরতলা নিয়ে যাচ্ছে, একটু দয়া করো যাতে আমার ছেলেটা রক্ষা হয়ে যায়। এখান থেকে তো দয়া করা যাবে না, ইয়ে করা যাবে না, কেলু ভাষায় কথা বলে, দয়া করা যাবে না, এই যাবে না, আপনারা যত তাড়াতাড়ি বাড়ান নিয়ে আসো, যত তাড়াতাড়ি বাড়ান নিয়ে আসো, ওকে ফুসপুরায় ধরেছে, ফুসপুরায়, নাহলে বাঁচাতে পারবেন না। এই সেই করে না পারতে আমরা ফোন করে বললাম হাই নিয়ে আয় তোরা, তারপর নিয়ে আসলো। তারপরও জ্ঞান ফিরে নেই, কিছু ফিরে নেই। তারপর ঘন্টা 2 ঘন্টা পর একটু 10-15 মিনিট পর্যন্ত একটু তাকাইলো, কথাই বলে না, তাকিয়ে একটু দুধ খালো। সোমবারের রাতের ঘটনা? হ্যাঁ, সোমবারের রাতের ঘটনা। একটু দুধ খাইয়া এই যে কবিরাজের বাড়িতে কটার সময় নিয়ে আইছেন আপনারা? কবিরাজের বাড়িতে আমরা এসে পড়ছি ঠিক 10টার সময় রাত্রে? না 10টার সময় এখানে আসছি, এখান থেকে আবার বাড়িতে। এখানে কতক্ষণ সময়? আবার 12টার সময় গেছি এখানে। এখানে কতক্ষণ সময় ডাকছেন? সে মারা গেছে কবে? ওদের বাড়িতে সকালবেলা 5টার সময়, মঙ্গলবার ভোর 5টায়। এখন ওনার নামটা কি আপনার জানা আপনারা আছে? কি কইবেন প্রশাসনের কাছে? যে ছেলে আমি হারাইছি, এই ছেলে যাতে অন্যরা যাতে বিশ্বাস করে যায় না। ওনার কাছে কোনো মাটা নাই, মিথ্যাবাদী। আমার ছেলেটা ডাইকা নিয়ে মারলো, আমার ছেলের প্রাণটা নাকি ও রাতে আছে, ও নাকি রাখছে। আপনার পরিবারে কারা কারা আছে? আমি, আমার বউ, আমার মেয়ে আর আমার মা, আর কেউ নেই। কি করেন এমনি আপনি? আমি টুকটুক চালাই, মা চাকরি করে তহসিল অফিসে। কি কারণে থানায় এসেছেন আজকে? ওই যে আজকে দুপুরবেলা আমার একটা আননোন কল আসে, ওটা রিসিভ করার পরে আমাকে বিভিন্নভাবে ওরা থ্রেট করছে। আমার আধার কার্ড দিয়ে আরেকটা নাম্বার দিয়ে আরেকটা ফোন সিম ইস্যু হয়েছে, ওটা দিয়ে বিভিন্ন ইলিগেল অ্যাক্টিভিটিস হচ্ছে এবং আইএসএ ইউজ করা হচ্ছে। ওরা তারপরে বললো আমি যদি ওদেরকে টাকা না দিই তাহলে আমার ফ্যামিলির লোককে মারবে, আমাকে ক্ষতিকর প্রাণী না ওরা মেরে ফেলবে, এসব বলে ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে। কত হাজার টাকা নিল? 68,000। প্রথম নিল 50,000, তারপরে 18,000 টাকা নিল। আমার প্রথম ফোন করে মানে কিভাবে ভয় দেখিয়েছে আপনাকে? ভয় দেখিয়ে প্রথম বললো যে আমার এই নাম্বারটা এখন লক করে দেওয়া হবে, আমার যে ফোন নাম্বার। আমি বললাম কেন? তখন বললো আমার আরেকটা সিম আছে যেটা থেকে মুম্বাইয়ে আন্ধেরি পুলিশ স্টেশনে আমার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে, যে আমি ওই ফোন থেকে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ করা হচ্ছে, এটা বলে শুরু করে দিল। তারপরে ইডি, তারপরে সিবিআই, এসব বিভিন্ন ওর পেপার্স দিলে 1 by 1 আমার বিরুদ্ধে বিভিন্ন পেপার্স দেখালো, আমাকে সাবমিট করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। ওরা পুলিশ অফিসার একজন ছিল, দেখিয়েছে, এমন করে করে লাস্টে ও বললো যে আমাকে টাকা দিতে হবে, নয়তো ওরা আমার অনেক ক্ষতি করে দেবে, আমি বলছি। আপনার নাম? মানে সুব্রতরা। কি করেন আপনি? আমি তো গভর্নমেন্ট জব করি, সরকারি চাকরিজীবী। সরকারি চাকরি করি। এখন কি পুলিশের কাছে আপনার অভিযোগ? আমি একটা করেছিলাম সাইবার ক্রাইমে। একজন বাবা, তিনি দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তার সন্তানের মৃত্যুর কথা বলছেন। ঠিক একইভাবে সন্তানের মৃত্যুর কথা বলছেন এক মা। এই অসহায়ত্ব যদি আমরা না বুঝি এবং ওই ভণ্ড মানুষগুলোকে যদি আমরা এই সমাজে ঠিকঠাক ভাবে না চিহ্নিত করি, তাদেরকে যদি এই সমাজ থেকে দূর না করি, মনে রাখবেন এই ট্র্যাপে আমার মতো, আপনার মতো আরো অনেকে পা ফেলতে পারে। মনে রাখতে হবে আমাদের এই দেশ সকলে শিক্ষিত এমনটা নয়। এই দেশ এখনো ধর্মভীরু, এই দেশ এখনো কুসংস্কারে বিশ্বাস করে, এই দেশ এখনো মন্ত্র এবং ওঝাতে মন মানে। কিন্তু দিনের শেষে আমি আপনি যদি আমাদের সন্তানটিকে হারাই এক ওঝার জন্যে, এক মিথ্যা প্রতিশ্রুতির জন্যে, আমাদের যদি মাঝপথ থেকে ফিরিয়ে আনা হয় কোনো এক কোট আনকোট দৈব শক্তি দিয়ে, তাহলে এর দায় কে নেবে? এই সমাজ কি নেবে? কোন পুলিশ বা প্রশাসন কি নেবে? আমি আপনি কি নেব? আমরা সবাই ওই মা এবং বাবাকে জিজ্ঞাসা করব, আপনারা গেলেন কেন, কাকে বলে গেছেন? এটাই তো বলবো আমরা। কিন্তু যার গেছে তার তো সর্বস্বটুকু গেছে। আমরা জানি এই সর্বস্বটুকু তিনি আর ফেরত পাবেন না, কিন্তু মনে রাখতে হবে আমাদের
একেবারে আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনাদের মনে রাখতে হবে যে একজন বাবা এবং মা তাদের সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে বলছেন আমাদের যা হলো এই ক্ষতি যাতে আর কারো না হয়। এই অসহায়ত্বের পাশে যদি এসে আমরা না দাঁড়াই, আমরা যদি একসঙ্গে এই বিষয়গুলোকে না দেখি, না বুঝি, তাহলে অন্যায় হবে। শুনুন। পরশুদিন সকালবেলা আমার ভাই পুতিটা মানে যে মারা গেছে, আমার পিয়ুষ মালাকার, তার নাম, বয়স 4 বছর। আমরা আশ্রম কুমারঘাট আশ্রমপল্লী নতুন বাড়ি বানাইছি। আমরা তো সব নতুন পাড়া এমন জানিও না, মানুষও অতটুকু চিনি না, যতটুকু মানে সামনে যারা এরা রয়েছিল, নাহলে তো আমরা কেউ চিনি না। পরশুদিন সকালবেলা আমার ভাই পুতিটা ঘুমাইছে। সকালে আমরা খেয়ে গেছি ঘুমোবেলা, হঠাৎ করে আমরা ঘরে কেউ আসলাম না, তার মা আসলো, ঘুমাইছে, ঘুমানোর পরে হঠাৎ করে দেখা কি অজ্ঞান হয়ে গেছে গিয়া, ওইয়া শরীরের দাঁত উঠ লাগাইয়া পিটুট বেতলা অবস্থা। আমরা বাড়িতে শুনলাম, লগে লগে ফোন করছে, আইসে, আই আমরা লগে লগে গেছি কুমারঘাট হসপিটালতে গিয়া। এখান থেকে আধা ঘন্টার মতো রাস্তা একটা ম্যাডামে কইছে এখানে তোমরা রেখো না, যাও গিয়ে বাইরে বালা যেখানে হয় এখানে। আমরা লগে লগে কইছে কৈলাসে যাওয়ার লাগে, আমরা কৈলাসের লগে লগে গেছি। এখান থেকে গিয়া কৈলাসেরও ডাক্তারও দেখছে, দেখে হয়েছে তাহলে এখানেও রাখা যেত না, রাখতে পারতাম না, আগরতলা লইয়া যেতাম, আগরতলা লইয়া যাওয়ার অর্ধেক রাস্তা যেতাম পারছি না। এখান থেকে মন্দিরে মনে ঠাকুর পাইছে এক বেটি, এখান থেকে ফোন করছে তোমরা তারা লইয়াও, তোমরা তারা লইয়া যেতে পারতে না, আধা ঘন্টা সময় গেলে গিয়াও তারার বাঁচাইতে পারতে না, আর বাঁচাইতে পারতে তোমরা তারা তারা লইয়াও। এমন ভাবে ফোকাস করছে আমরা আইতে বাধ্য পুরা নাই না, কইছে গাড়ির চাকা যদি একটু আগে আমার ভাই কোথাও পাইতাম না, তারপরে সে আমরা লইয়া আইছি, লইয়া যে অর্ধেক রাস্তা গিয়ে ফোনটা যাওয়ার পরে আমরা পাগলের মতো, আমরা এক পা আগাই দিয়ে দেন না বেটে, আইলে এখানে বলাইব, আইলে এখানে বলাইব, আধা ঘন্টা সময় গেলে আর পাইতাম না তারে। কে কইছে কথা? পারিনি না কিতা পারি। কোন জায়গাতে এটা কুমারঘাট আশ্রম বলে দিই, কোন জায়গাতে আছে কৃষ্ণকালী আশ্রমের বাড়ি। ওনার নামটা কি? নামটা সঠিক আমি কইতে পারতাম না। ওনার মেয়ে কইতাছে ফুসফুরায় পাইছে, মাজি দুজন ছেলেরে ফুসফুরায় ধরছে, তাড়াতাড়ি নিয়েও নাইলে 1 সেকেন্ডও বাঁচাইতে পারতে না। এই সেই আনছি, আনার পরেও জ্ঞান ফিরাইতে পারছে না। তারপর 2 ঘন্টা 3 ঘন্টা পরে অল্প জ্ঞান ফিরাইছে। যখন গেছে তারা আবার অজ্ঞান হয়ে গেছে, আবার লইয়া গেছে ওদের বাড়ি। ওদের বাড়ির দুজনেরই কি মানে ঠাকুরের ধরা রয়েছে? আমি বিচার হই না কোন তারা মা, আমি এই দুজন ঠাকুরের। ওনাদের বাড়ির ঠিকানাটা আমাদের কুমারঘাট আশ্রমপল্লী এলাকায়। এই আশেপাশে আছে। আমি ওর অন্ধকারে রাতে বেলা আমি নতুন হয়েছি, আমার তারা আগে কইলাম না আগে এই পাড়াত নতুন হয়েছি, রাস্তাঘাট আমরা চিনি না, নতুন কোন দিক থেকে কোন দিকে আমরা গেছি আমরা নিজেও কইতাম পারলাম না। এমন অবস্থা, কার মা বাবা চাইবো নিজের সন্তানদের নিজের হাতে হত্যা করতো? কেউ চাইবো নি। সোমবারে অসুস্থ হয়েছে, হ্যাঁ, হওয়ার পরে অসুস্থ হইল, প্রথমে আপনারা কুমারঘাট হাসপাতালে নিয়েছেন, কুমারঘাট হাসপাতাল, সেখান থেকে কৈলাসহর থেকে আগরতলা লইয়া যাওয়ার লাগে, জীবিত যাওয়ার লাগে আমরা রওনা দিছি। অর্ধেক রাস্তা যাইতাম পারছি, আর আধা ঘন্টা 1 ঘন্টা জায়গার রাস্তা রয়েছে। এমন ভাবে আধা ঘন্টা সময় গেলে তোমরা আর তারা বাঁচাইতে পারতে না। গাড়ি আগাইও না, গাড়ি আগাইলে মারা যাইব, আমার কাছে লইয়া, না আইলে বাঁচাইতে পারতে না, সকালবেলা যখন রাত্রে লইয়া আসলাম, শ্বাস টাস পালার, আমি একটু পর দেখি শ্বাস পালাইনি, শ্বাস পালা সে কি কোনো হার্টের সমস্যা আসলো না? কোনো সমস্যা না, ভাই পুরো সুস্থ। সকালবেলা মোবাইল টোবাইল দেখতে করো, যেদিন ঘটনা এদিনও মোবাইল টোবাইল চলে উঠছে। আপনাদের কি মনে হইতেছে সে যে হঠাৎ করে? কারণে এটা হয়েছে। আমার কাছে আমার একটা অনুরোধ, আমরা যে দল হারাইছি আর যাতে এইরকম ধোঁকাবাজি খাইয়া যাতে আর কোনো দিন যাতে এরকম কোনো ঘটনা কেউ করতে পারে না, কেউ যাতে এটা বিশ্বাস না করে এইরকম ভাবে যায় না। নমস্কার, আমার নাম রূপক মালাকার এবং আমরা আশ্রমপল্লীতে থাকি 4 নম্বর পল্লীতে। আমার ছেলেটা সোমবার লাগাত সকালে 10টা বা 11টা লাগাত অসুস্থ হয়ে যায় হঠাৎ করে। তো আমরা বাড়িতে ছিলাম না, আমার বউ বাড়িতে ছিল। তারপর ও আমাদেরকে কামলাগুলো দিয়ে ফোন করেছে, ফোন করে কইছে আওয়ার লাগে। আয়া দেখি আমার ছেলেটা অজ্ঞান। তারপর হসপিটালে নিয়ে যায়, কুমারঘাটে হসপিটালে নিয়ে গিয়ে ওখানে চিকিৎসা করার পরে বললো যে এখানে চিকিৎসা হইতো না, এই তো অজ্ঞান ওখানে।
কৈলাসরে নিয়ে যাও। তারপর কৈলাসরে নিয়ে গেছে, অক্সিজেন লাগাইছে, অনেক কিছু করছে। এখানে হইতো না, আগরতলা নিয়ে যাও জীবিতে। তারপর আগরতলা নিয়ে যাইতেছে, আগরতলা যাইতে যাইতে আগরতলা যাওয়ার 1 ঘন্টার রাস্তা আর পৌঁছে যাইমু। তারপর এখান থেকে কল আইছে আশ্রমপল্লী কৃষ্ণকালী আশ্রম মন্দিরের সঙ্গেই বাড়ি, এই মানে খালির দরা আছে। এনে কইতেছে এক্ষুনি লইয়াও তোমার ছেলেরা ফুসপুরায় ধরছে, হ্যাঁ ফুসপুরায় ধরছে, আপনার ছেলেরা বাঁচাইতে পারতেন না, এক্ষুনি নিয়ে আও, হ্যাঁ লগালগ খাইলে বাঁচাইতে পারবাই। তারপরে আমরা আমার ছেলে প্রাণ ঘুরাইয়া দিব, তারপর আমরা হসপিটালে নামলাম, ছেলে করে বাঁচাইতে পারতাম না, তারা তো আমার প্রাণ সকালে মারিনি যায় মানে। উনি ওই তথ্যটা কোথা থেকে পেয়েছিলেন? মানে আমি এখানে ছিলাম, আমার বোন তারা সবাই ওর আগরতলা নিয়ে গেছিল। আপনার ছেলে যে অসুস্থ হয়েছে কবে হয়েছে? সোমবার সকালে। আপনার ছেলে কি আগে থেকে কোনো অসুস্থ আসলো? না না, আচ্ছা, কত বয়স তার এবং তার নাম? 4 বছর। নামটা তার? নাম পিয়ুষ মালাকার। আমরা গেছিলাম ওদের বাড়িতে আর কি, গিয়ে ঠাকুরের মন্দিরে প্রণাম করে ওনাকে বলছি আমার ছেলেকে তো আগরতলা নিয়ে যাচ্ছে, একটু দয়া করো যাতে আমার ছেলেটা রক্ষা হয়ে যায়। এখান থেকে তো দয়া করা যাবে না, ইয়ে করা যাবে না, কেলু ভাষায় কথা বলে, দয়া করা যাবে না, এই যাবে না, আপনার যত তাড়াতাড়ি বাড়ান নিয়ে আসো, ওকে ফুসপুরায় ধরেছে, ফুসপুরায়, নাহলে বাঁচাতে পারবেন না। এই সেই করে না পারতে আমরা ফোন করে বললাম হাই নিয়ে আয় তোরা। তারপর নিয়ে আসলো, তারপরও জ্ঞান ফিরে নেই, কিছু ফিরে নেই। তারপর 2 ঘন্টা পর একটু 10-15 মিনিট পর্যন্ত একটু তাকাইলো, কথাই বলে না, তাকিয়ে একটু দুধ খালো। সোমবারের রাতের ঘটনা? হ্যাঁ, সোমবারের রাতের ঘটনা। একটু দুধ খাইয়া এই যে কবিরাজের বাড়িতে কটার সময় নিয়ে আইছেন আপনারা? কবিরাজের বাড়িতে আমরা এসে পড়ছি ঠিক 10টার সময় রাত্রে? না 10টার সময় এখানে আইছি, এখান থেকে আবার বাড়িতে। এখানে কতক্ষণ সময়? আবার 12টার সময় গেছি এখানে। এখানে কতক্ষণ সময় ডাকছেন? এখানে সে মারা গেছে কবে? ওদের বাড়িতে সকালবেলা 5টার সময়, মঙ্গলবার ভোর 5টায়। এখন ওনার নামটা কি আপনার জানা আপনারা আছে? কি কইবেন প্রশাসনের কাছে? যে ছেলে আমি হারাইছি, এই ছেলে যাতে অন্যরা যাতে বিশ্বাস করে যায় না। ওনার কাছে কোনো মাটা নাই, মিথ্যাবাদী। আমার ছেলেটা ডাইকা নিয়ে মারলো, আমার ছেলের প্রাণটা নাকি ওর হাতে আছে, ও নাকি রাখছে। আপনার পরিবারে কারা কারা আছে? আমি, আমার বউ, আমার মেয়ে আর আমার মা, আর কেউ নেই। কি করেন এমনি আপনি? আমি টুকটুক চালাই, মা চাকরি করে। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। মানে প্রতারণার ফাঁদ, এবার একটা মানে আপনার টিভির চ্যানেল দেখে ডিজিটাল মানে এরকম একটা ফাঁদে পড়ছে আর কি। ডিজিটাল ফাঁদেটা পড়ছে, মানে ওই লোকটা জিজ্ঞাসা তার টাকাটা কিভাবে নিছে। সঙ্গে থাকে। হ্যালো, টাকাটা কিভাবে নিয়েছে এটা যদি জানা যেত তাহলে প্রত্যেক দিন এই রাজ্যের এবং এই দেশের নানা প্রান্তে ডিজিটাল ব্ল্যাকমেইলিং গুলো হতো না হয়তোবা। জানা যায় না বলেই বা সঠিক পন্থাটা কি, টেকনোলজি অর্থাৎ প্রযুক্তির কোন বিষয়টিকে ব্যবহার করে চক্র বা যারা এই কাজগুলোর সঙ্গে জড়িত তারা আমাদের মতো মানুষকে বোকা বানাচ্ছেন প্রতিদিন, সেটা জানা যাচ্ছে না। যদি জানা যায় বা যেত তাহলে এই বিষয়গুলো অনেকটা পাল্টে যেত। আমাদের আজকের এই আলোচনায় আমরা এটা নিয়েই কথা বলছি বারবার, এবং আপনাদের সচেতন করার যে প্রক্রিয়ায় আমরা প্রতিদিন মেতে থাকি, তাতে আমরা নিজেদেরকেও যেন বারবার বলি এই কাজগুলো যাতে আমরাও না করি। আমরা এই পারে বসে আছি মানে আমরা এই কাজগুলো করব, আপনারা করবেন না, বিষয়টা এমনটা নয়। বিষয়টা এটাই যে আপনারাও করবেন না, আমরাও করব না, অথবা আপনাদের কাছে যদি খুব ভালো সলিউশন বা সাজেশন থাকে আমাদেরকে দিন। আপনাদের প্রস্তাব, আপনাদের মন কি বলছে, আপনাদের ভাবনা চিন্তা আমাদের সঙ্গে ভাগ করুন। আমাদের প্রতি রাতের আয়োজন বিশ্বাস করে আগামীকালকে সকাল আরেকটু সুন্দর হবে, কিন্তু হবে তখনই যখন আমি আপনি মিলে এই কাজগুলোকে সুন্দরভাবে দেখতে পারবো, ভাবতে পারবো। দেখি কি কারণে থানায় আছেন আজকে?
ওই যে আজকে দুপুরবেলা আমার একটা আননোন কল আসে, ওটা রিসিভ করার পরে আমাকে বিভিন্নভাবে ওরা থ্রেট করছে। আমার আধার কার্ড দিয়ে আরেকটা নাম্বার দিয়ে আরেকটা ফোন সিম ইস্যু হয়েছে, ওটা দিয়ে বিভিন্ন ইলিগেল অ্যাক্টিভিটিস হচ্ছে এবং আইএসএ ইউজ করা হচ্ছে। ওরা তারপরে বললো আমি যদি ওদেরকে টাকা না দিই তাহলে আমার ফ্যামিলির লোককে মারবে, আমাকে ক্ষতিকর প্রাণী না ওরা মেরে ফেলবে, এসব বলে ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে। কত হাজার টাকা নিল? 68,000। প্রথম নিল 50,000, তারপরে 18,000 টাকা নিল। আমার প্রথম ফোন করে মানে কিভাবে ভয় দেখিয়েছে আপনাকে? ভয় দেখিয়ে প্রথম বললো যে আমার এই নাম্বারটা এখন ব্লক করে দেওয়া হবে, আমার যে ফোন নাম্বার। আমি বললাম কেন? তখন বললো আমার আরেকটা সিম আছে যেটা থেকে মুম্বাইয়ে আন্ধেরি পুলিশ স্টেশনে আমার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে, যে আমি ওই ফোন থেকে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ করা হচ্ছে, এটা বলে শুরু করে দিল। তারপরে ইডি, তারপরে সিবিআই, এসব বিভিন্ন ওর পেপার্স দিলে 1 by 1 আমার বিরুদ্ধে বিভিন্ন পেপার্স দেখালো, আমাকে সাবমিট করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। ওরা পুলিশ অফিসার একজন ছিল, এবং দেখিয়েছে। এমন করে করে লাস্টে ও বললো যে আমাকে টাকা দিতে হবে, নয়তো ওরা আমার অনেক ক্ষতি করে দেবে। আমি বলছি। আপনার নাম? মানে সুব্রত রায়। কি করেন আপনি? আমি তো গভর্নমেন্ট জব করি, সরকারি চাকরিজীবী। সরকারি চাকরি করি। এখন কি পুলিশের কাছে আপনার অভিযোগ জানান? আমি একটা করেছিলাম, সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি। আবার টেলিফোন ওরা আমাকে নাম্বার দিয়েছে, বলছে এখান থেকে এই নাম্বারটা দিয়ে ওরা কমপ্লেন লস করেছে, ওটা থেকে এখানে আমাকে আবার একটা কমপ্লেন করতে হবে। কি বলবেন আপনি এত টাকার প্রতারণার শিকার, কি বলবেন সাধারণ মানুষ? আমি সাধারণ মানুষকে বলবো কোনো আননোন নাম্বারই রিসিভ করা উচিত না। যদি এমন কিছু বলে সঙ্গে সঙ্গে পিএসসি এসে যোগাযোগ করা। আমি ওদেরকে বলেছিলাম, ওরা আমাকে আসতে দেয়নি। পরশুদিন সকালবেলা আমার ভাইপোতিটা মানে যে মারা গেছে, আমার পিয়ুষ মালাখার, তার নাম, বয়স 4 বছর। আমরা কুমারঘাট আশ্রমপল্লী এখানে নতুন বাড়ি বানাইছি। আমরা তো সব নতুন পাড়া এমন জানিও না, মানুষও অতটুকু চিনি না, যতটুকু মানে সামনে যারা এরা রয়েছিল, নাহলে তো আমরা কেউ চিনি না। পরশুদিন সকালবেলা আমার ভাইপোটা ঘুমাইছে, সকালে আমরা খেয়ে গেছি ঘুমোবেলা, হঠাৎ করে আমরা ঘরে খেয়ে আসলাম না, তার মা আসলো, ঘুমাইছে, ঘুমানোর পরে হঠাৎ করে দেখা অজ্ঞান হয়ে গেছে গিয়া, ওইয়া শরীর দাঁত লাগাইয়া পিটুট বেতলা অবস্থা। আমরা বাড়িতে শুনলাম, লগে লগে ফোন করছে, আইসে আমরা লগে লগে গেছি কুমারঘাট হসপিটালতে গিয়া। এখান থেকে আধা ঘন্টার মতো রাস্তায় একটা ম্যাডামে কইছে এখানে তোমরা রেখো না, যাও গিয়া বাইরে বালা যেখানে হয় এখানে। আমরা লগে লগে কইছে কৈলাসে যাওয়া লাগে, আমরা কৈলাসের লগে লগে গেছি। এখান থেকে গিয়া কৈলাসেরও ডাক্তারও দেখছে, দেখে হয়েছে তাহলে এখানেও রাখা যেত না, রাখতে পারতাম না, আগরতলা লইয়া যেতাম, আগরতলা লইয়া যাওয়ার অর্ধেক রাস্তা যেতাম পারছি না। এখান থেকে একটা মন্দিরে মনে ঠাকুর পাইছে এক বেটি, এখান থেকে ফোন করছে তোমরা তারা লইয়া যেতে পারতে না, আধা ঘন্টা সময় গেলে গিয়াও তারার বাঁচাইতে পারতে না, আর বাঁচাইতে পারতে তোমরা তাড়াতাড়ি লইয়া। এমন ভাবে ফোকাস করছে আমরা আইতে বাধ্য পুরা নাই না, কইছে গাড়ির চাকা যদি একটু আগায় আমার ভাইপো তার পাইতাম না, তারপরে সে আমরা লইয়া আইছি, লইয়া যে অর্ধেক রাস্তা গিয়ে ফোনটা যাওয়ার পরে আমরা পাগলের মতো, আমরা এক পা ভাগ্যাই দিয়ে দেন না বেটে, আইলে এখানে বলাইব, আধা ঘন্টা সময় গেলে আর পাইতাম না তারে। কে কইছে কথা? পারিনি না কিতা পারি। কোন জায়গাতে এটা কুমারঘাট আশ্রম বলি দি, কোন জায়গাতে আছে? কৃষ্ণকালী আশ্রমের বাড়ি। ওনার নামটা কি? নামটা সঠিক আমি কইতাম পারতাম না। ওনার মেয়ে কইতাছে ফুসফুরায় পাইছে, মাজি দুজন ছেলেরে ফুসফুরায় ধরছে, তাড়াতাড়ি নিয়েও নাইলে 1 সেকেন্ডও বাঁচাইতে পারত না। এই সেই আনছি, আনার পরেও জ্ঞান ফিরাইতে পারছে না। তারপর 2 ঘন্টা 3 ঘন্টা পরে অল্প জ্ঞান ফিরাইছে। যখন গেছে তারা আবার অজ্ঞান হয়ে গেছে, আবার লইয়া গেছে ওদের বাড়ি। ওদের বাড়ির দুজনেরই কি মানে ঠাকুরের ধরা রয়েছে? আমি বিচার হই না কোন তারা মা, আমি দুজন ঠাকুরের। ওনাদের বাড়ির ঠিকানাটা আমাদের কুমারঘাট আশ্রমপল্লী এলাকায়। আশেপাশে আমি ওর অন্ধকারে রাতে বেলা আমি নতুন হয়েছি, আমার তারা আগে কইলাম না আগে এই পাড়াত নতুন হয়েছি, রাস্তাঘাট আমরা চিনি না, নতুন কোন দিক থেকে কোন দিকে আমরা গেছি আমরা নিজেও কইতাম পারলাম না।
এমন অবস্থা, কার মা বাবা চাইবো নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করতো? কেউ চাইবো নি। সোমবারে অসুস্থ হয়েছে হওয়ার পরে অসুস্থ হইলো। প্রথমে আপনারা কুমারঘাট হাসপাতালে নিয়েছেন, কুমারঘাট হাসপাতাল, সেখান থেকে কৈলাসহর। কৈলাসহর থেকে আগরতলা লইয়া যাওয়ার লেগে জীবিত যাওয়ার লেগে আমরা রওনা দিছি। অর্ধেক রাস্তা যাইতাম পারছি, আর আধা ঘন্টা 1 ঘন্টা জায়গা রাস্তা রয়েছে। এমন ভাবে আধা ঘন্টা সময় গেলে তোমরা আর তারা বাঁচাইতে পারতে না। গাড়ি আগাইও না, গাড়ি আগাইলে মারা যাইবো। আমার কাছে লইয়া না আইলে বাঁচাইতে পারতে না, সকালবেলা যখন রাত্রে লইয়া আসলাম, শ্বাস টাস পালাম, আমি একটু পর দেখি শ্বাস পালাইনি, শ্বাস পালা। সে কি কোনো হার্টের সমস্যা আসতো না? কোনো সমস্যা না, আমার ভাই পুরো সুস্থ। সকালবেলা মোবাইল টোবাইল দেখতে করো, যেদিন ঘটনা এদিনও মোবাইল টোবাইল সকালে উঠছে। আপনাদের কি মনে হইতেছে সে যে হঠাৎ করে তাইটার কারণে এটা হয়েছে? আমার কাছে আমার একটা অনুরোধ, আমরা যে দল হারাইছি আর যাতে এইরকম ধোঁকাবাজি খাইয়া যাতে আর কোনো দিন যাতে এরকম কোনো ঘটনা কেউ করতে। আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ হবে। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সন্তান হারা মা বাবারা যখন আমাদের সচেতন করছেন, সচেতন তো হতেই হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।